আপনি আমাকে তুমি করে বলতে পারেন। তোহা সায় দিল, কিন্তু ওই একই প্রশ্ন আবারও করল। আমি বেছে বেছে শুধু প্রশ্নগুলি বললাম। তোহা একটু ভেবে বলল, তোমার চাকরি হবে মনে হচ্ছে? আমারটাও যেন হয়। যেন এই অফিসের বস কি সুন্দর, কি হ্যান্ডসাম। আমি টিভিতেও অনেকবার দেখেছি ওনাকে। তারপর যখন পত্রিকায় এই অফিসের জবের সার্কুলার দেখলাম, সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করেছি। ওনার মতো লোকের আন্ডারে কাজ করব ভাবতে আনন্দ, লাফাতে মন চাইছে। সকাল সন্ধে চোখের সামনে দেখব। আমি মুখ কুচকে চেয়ে থাকি তোয়ার দিকে। মানে কি শুধুমাত্র হ্যান্ডসাম বস বলে চাকরি করতে চাইছে? এ কেমন তার ছেঁড়া পাবলিক। তোহা খানিকক্ষণ বকবক করে চলে গেল। আমি গিয়ে বসলাম ওয়েটিং রুমে। আমি একা ছিলাম না, আরও দুজন কোট প্যান্ট পরা লোক ছিল সেখানে। একজন ফোনে কথা বলছে, অন্যজন চুপচাপ ঝিমাচ্ছিলেন। খানিক বাদে ফোনে কথা বলা লোকটা লাইন কাটলেন। অন্যজনকে তীব্র বিরক্ত নিয়ে বলেন, এসবের মানে হয় বলুন তো? 1 ঘন্টা ধরে বসিয়ে রেখেছে, ডাকার নাম নেই। বস নাকি এখনও আসেনি অফিসে? তাহলে আগে বলেনি কেন? ওদিকে আমার বস আমার ওপর চূড়ান্ত খেপেছে। মিটিং ফিক্সড করেও তো ফেঁসে গিয়েছি। অন্যজন হতাশ কণ্ঠে বলল, কি আর করবেন বলুন, আজকাল হিরো হিরোইনরাও এত মুডে থাকে না যতটা না ইনি থাকেন। এই নিয়ে কিছু বলতে যাবেন, আবার 14 গোষ্ঠী ব্যবসা উচ্ছে করে দিবে। এরকম রকচাটা বদমেজাজি লোক ভাই জীবনে দুটো দেখিনি। মানুষকে অপেক্ষা করে কি আনন্দ পায় কে জানে। থাক, বাদ দিন, দেয়ালেরও কান আছে, কেউ শুনে ফেললে বিপদ হবে। আমি কান সজাগ করে শুনলাম তাদের কথা। একটু বুঝলাম অফিসের বস মাত্রাতিরিক্ত রাগী, বদমেজাজি। অদ্ভুতভাবে আজকাল শুধু এমন লোককেই সাক্ষাতে পাওয়া যায়। এখন হয়তো বদমেজাজের সিজন চলছে। প্রথম সে রুদ্ররৌশন, আর এখন অফিসে নাম না জানা বস। ধুর, তাতে আমার কি? আমি তো আর তার সহকারী হচ্ছি না যে সব সময় তার পিছু পিছু ঘুরতে হবে। অফিসের সাধারণ একজন এমপ্লয়ি হচ্ছি। অফিসের বসকে দেখা ছাড়া কথা বলার সুযোগও পাবো কি না সেটাই জানি না। এরপর আর কি, একটু বাদে অপ্র ভাইয়া এসে আমাকে ওনার সাথে নিয়ে গেলেন। ঘন্টা 2 ওনার সাথে কাটিয়ে বাসায় ফেরার জন্য রওনা হই আমি। ভাইয়া পৌঁছে দিতে চাইলেও রাজি হইনি। কি দরকার, যেখানে আমার স্কুটি আছেই সাথে। তখন প্রায় দুপুর 1:30। মোড়ের রাস্তায় এসে লম্বা জামে পড়লাম। স্কুটি দাঁড় করিয়ে এদিক ওদিক দেখছি। এতগুলো প্রাইভেট কারের মধ্যে আমি এই অবলা স্কুটি ড্রাইভার। পর মুহূর্তে ভাবলাম, একবার স্যালারি পাই, টাকা জমিয়ে আমিও কিনবো মস্ত বড় গাড়ি। অন্তত এই রুদ্ররৌশন থেকে বটে। হঠাৎ চোখে বলো সকালের গ্যারেজে দেখে আসা সেই কালো গাড়িটা আমার ঠিক পাশেই দাঁড়ানো। এবার ড্রাইভিং সিটে ফাঁকা নেই। সাদা কালো মিশেলে পোশাক পরে বসে আছেন ড্রাইভার। ড্রাইভারের চেহারা এক পাশ দেখে চিনে ফেললাম আমি। এটা সেই না কুচো বজ্জাতটা ড্রাইভার। সে আমাকে ভূত ভূত বলে চেঁচিয়েছিল। অবশ্য তারপর সাহায্য করে আমাকে মাটি থেকে তুলেও ছিল। তার মানে এটা রুদ্ররৌশনের গাড়ি। ব্যাটা কি অদ্ভুত, একই রঙের দুটো গাড়ি কেউ কেনে? ড্রাইভার কাকুর সামনে তাকিয়েছিলেন। আমি দুষ্টুমি করে রসিয়ে ডাকলাম, কাকু ও কাকু, কেমন আছেন? ডাক শুনে ড্রাইভার কাকু আশেপাশে তাকালেন। এক পর্যায়ে আমাকে দেখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, আরে আপনি সেই মেয়েটা না যে কাল পাঁচিল টপকিয়ে গিয়ে ধপাস করে নিচে পড়ে গিয়েছিলেন? তাৎক্ষণিক আমার হাসি উবে গেল। মাঝ রাস্তায় এসব কী কথা? এভাবে কেউ কাউকে চেনার চেষ্টা করে? কেউ শুনলে আমার ইজ্জতে ফালুদা হবে না? তবুও বললাম, জি হ্যাঁ, আপনি তো সেই ড্রাইভার যে আমাকে ভূত ভেবে দৌড়ে পালিয়েছিলেন। লোকটা থতমত খেল। আমি ভুরু নাচিয়ে বললাম, তা আপনার বজ্জাত বস কই? বাড়িতে ফেলে এসেছেন ওনাকে? উনি কিছু না বলে একবার পিছনে তাকিয়ে আবার আমার দিকে ফিরলেন। পিছনে কাজ তোলা থাকা আমার মাথাতে কিছুই আসেনি তখন। তবে মুখটা দুঃখী দুঃখী করে বললাম, আমার না আপনাদের জন্য ভীষণ মায়া হয় জানেন কাকু। আপনারা কত ভালো লোক, অথচ মালিক পেয়েছেন আস্ত বদের হাড্ডি। কিছু হলে এক বাজখাই ধমক দিয়ে বলে, শ্যাট আপ।
কি করে কাজ করেন ওনার সাথে? আপনি ভালো লোক দেখে ওনার গাড়ি চালান, আমি হলে কি করতাম জানেন? উনি ভীত কণ্ঠে শুধালেন। কি করতেন? আমি গাড়ির ব্রেক ফেল করে রাখতাম, তারপর ওনাকে নিয়ে বের হয়ে অর্ধেক রাস্তায় গিয়ে লাফিয়ে পড়তাম গাড়ি থেকে আর ওনাকে সোজা উপরে পাঠিয়ে দিতাম। আর না হলে বম ফিট করে রাখতাম গাড়িতে। অসুখে বাহানা বাসায় থেকে যেতাম আর ব্লাস্টে উনি আক্কা পেতেন। আমার কথা শুনে ড্রাইভার কাকুর চোখগুলো কপালে উঠে এলো। উনি বারবার পেছনে দেখছেন। আমি বিজ্ঞের মতো বললাম, আপনার এরকম কোনো সাহায্য লাগলে আমাকে জানাবেন। কেমন বুদ্ধি দিলাম বলুন? আমার কথার ফাঁকে গাড়ির পিছনে কাজটার তর করে নেমে গেল। সেখান থেকে কেউ একজন বলে উঠল, আপনার বুদ্ধি আপনার মতোই ইউজলেস। আওয়াজ শুনে আমি তড়িৎ গতি ঘাড় ফিরে তাকাই। মুহূর্তে চোখ দুটো আকাশ ছুঁয়ে আমার। আমি স্তব্ধের মতো শক্ত হয়ে গেলাম। পিছনের সিটে রুদ্র রওশন চৌধুরী বসে আছে, না আমার দিকে তাকিয়ে নেই। ল্যাপটপ ঘাঁটছিলেন প্রচণ্ড দাম্ভিকতা নিয়ে, কিন্তু এতক্ষণ ওনার নিন্দে মন্দগুলো নির্ঘাত শুনে ফেলেছেন। আমি গোল চোখে কাকুর দিকে তাকিয়ে উনি ঠোঁট চেপে হেসে ফেলেন। তার মানে এজন্যই বারবার পিছনে ঘুরছিলেন। একটা বার বললেই হতো, এত বকবক করতাম। আমি ঢোক গিললাম। পর মুহূর্তে ভাবলাম, উনি শুনলেই বা কি, তাতে আমার কি? আমাকে কি কিছু করতে পারবেন? সাহস সঞ্চয় করে বললাম, আপনি তো আচ্ছা বাজি লোক, লুকিয়ে লুকিয়ে অন্যদের কথা শুনছিলেন এতক্ষণ যে ঘামটি মেরে ছিলেন, এটা চূড়ান্ত অন্যায় জানেন না? উনি কুপিত দৃষ্টিতে তাকালেন আমার দিকে। স্বাভাবিক দাঁত চেপে বললেন, নিজেকে এত ইম্পর্টেন্স দেবেন না রুদ্র রওশন চৌধুরী, আপনার ফালতু বকবক শোনার সময় নেই। আমি ভুরু কুচকে ভাবলাম, বেটা কি আমার অপমান করলো? উনি আবার বললেন, আপনার দিন ভালো যাচ্ছে তাই বারবার বেয়াদবি করে বেঁচে যাচ্ছেন। ওনার এমন মিশ্র আওয়াজে খানিক ভয় লাগলো। বললাম, কি করবেন আপনি? উনি স্পষ্ট কণ্ঠে বলেন, সেটা সময় এলেই বুঝবেন। আমি চিন্তায় পড়ে যাই। আমাকে কি করবেন উনি? সেই সময় বা আসবে কখন? ধ্যাত, আজকের পর ওনার সাথে তো আর দেখাই হবে না। সামনে এলে অন্যদিকে তাকিয়ে চলে যাব, দেখেও না দেখার ভান করে থাকবো। জ্যাম ছুটে গিয়েছে, গাড়িগুলো চলতে শুরু করেছে আস্তে আস্তে। এই সুযোগ বেটাকে আরও কিছু কথা শুনিয়ে দিই, এরপর তো আর আমাকে খুঁজেও পাবে না। রুদ্র রওশন গাড়ি চলছে, আমি তার পাশে পাশে স্কুটি চালাতে চালাতে স্বর উঁচু করে বললাম, না কচু রুদ্র রওশন চৌধুরী, কচু চেনেন কচু, আপনি আমার কচু করবেন। উনি বিস্ফোরিত নেত্রে তাকাতে আমি স্কুটি স্পিড বাড়িয়ে উদাও হয়ে গেলাম। পিছনে ওনার নিক্ষেপ করা রক্ত চক্ষুটা পাত্তা দিলাম না। তখন কি আর জানতাম কপালে কি শনি ছিল আমার? যদি বুঝতাম এই ফাজলামোগুলো একদিন কাল হবে আমার, যেন জীবনে মুখ খুলতাম না। পুরো রুম জুড়ে পায়চারি করছি আমি। চিন্তা আমার মাথা ফেটে চারবাক হয়ে যাচ্ছে। কাল রাতে বাবা আমার প্রচুর বকেছেন, রাগারাগি করেছেন। তার একমাত্র কারণ আমাকে চাকরি বাকরি করতে দিতে উনি রাজি নয়। সেই হতচ্ছাড়া লোকগুলো নাকি বাবাকে দিন রাতে হুমকি দিচ্ছেন আমাদের ক্ষতি করার। বাবা এই নিয়ে ভয়ে সিটিয়ে আছেন, কিন্তু আমার কথা হলো অন্য। কে না কে তার হুমকিতে ভয় পেলে আদমরা হয়ে ঘরে বসে থাকবো। তাছাড়া এত টাল বাহানা করে একটা ভালো চাকরি খুঁজেছি, এত সহজে হাতছাড়া করব? তারপর আবার অব্র ভাইয়া বলে দিয়েছে আজ তাড়াতাড়ি যেতে। অফিসে প্রথম দিন প্রথমে যাও নাকি প্রথম সারি লোকেদের কাজ, কিন্তু আমি যাব কি করে? বাবা সকালবেলা যাওয়ার সময় আম্মু আপু দুজনকে কড়াভাবে শাসিয়ে গিয়েছে আমাকে কোনোভাবে যাতে বাড়ির বাইরে যেতে না দেওয়া হয়, এমনকি তারাও যেন বের না হয়। আপু আম্মু দুজনে চুপ করে খামটি মেরে আছে যার যার ঘরে, কিন্তু আমি তো চুপ থাকতে পারছি না। আমাকে তো অফিসে যেতেই হবে। কি করব আমি? অনেক ভেবে উপায় বের করছি আমি আজ বারান্দায় নেমে যাব, দেয়াল বেয়ে বেয়ে। এই একটা পদ্ধতি ব্যতীত আর কিচ্ছু আমার মাথায় আসছে না। যত্রতত্র তৈরি হলাম আমি।
কাঁধে ব্যাগ ঝুলে বারান্দা দিয়ে শুরু করেছি রওনা। আমার 3 তলায় থাকি, তাই খুব একটা অসুবিধা হবে না। তবে এই মুহূর্তে আমাকে স্পাইডারম্যান মুভির মাকড়সাটার মতো লাগছে। আমি জানি, একটু ভয়ও লাগছে। কোনোভাবে হাত ছুটে পড়লে মরব না, তবে হাত পা ভাঙবে কনফার্ম। তখন কি হবে? চাকরি তো যাবেই, সাথে বিয়ে করে বাচ্চা কাচ্চা মা হওয়ার যে নিষ্পাপ ইচ্ছে ছিল সেটাও পূরণ হবে না। একটা ধপ আওয়াজ উপহার দিয়ে মাটিতে নেমেছি আমি। খানিক হাঁপিয়ে গিয়েছি, গরমে ঘাম ছুটে গিয়েছে গা থেকে। আফামনি, আপনি এইখানে কি করেন? পিছন থেকে হঠাৎ আওয়াজে ভয়ে লাফিয়ে উঠলাম আমি। বিদ্যুৎ বেগে তাকিয়ে দেখলাম বাসার দারোয়ান প্রচণ্ড কৌতূহল নিয়েই দেখছে আমাকে। আমি কিছু বলার আগে উনি উত্তর ছুড়লেন, দেওয়ালে বাইয়ার নামছেন কেন আফা? দরজা কি হয়েছে? এরে বাড়া, দেখে নিল। বাবাকে বললে তো সর্বনাশ হবে। আমি দাঁত বের করে হাসলাম, বললাম, আচ্ছা গফু ভাই, আপনি জানেন লিফটে থেকে সিঁড়ি বেশি উপকারী কেন? উনি জোর করে বলেন, জানি তো। সিঁড়ি বাইলে ব্যায়াম হয়, হাত পায়ে ব্যথা থাকে না। আমি হেসে বললাম, একদম তাই। সিঁড়ি বেয়ে নামার থেকেও দেওয়াল বেয়ে নামা আরও উপকারী। হাতে পায়ে ব্যথা তো কমবে, সাথে আপনার গলা থেকে পায়ের নখ অবধি যে কোনো ব্যথা জাস্ট ভ্যানিশ হয়ে যাবে। উনি অবাক হয়ে বললেন, কি কন, সত্য? অবশ্যই। আপনার হাঁটু ব্যথা আছে না, আপনি উঠে দেখতে পারেন। আমি মাকে বলে দিই যেন আপনাকে আমাদের ব্যালকনি বেয়ে নামতে দেয়। ঠিক আছে, এখন সরুন, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। ওনাকে কিছু বলতে না দিয়ে আমি ছুটে বেরিয়ে গেলাম গেট থেকে। পিছনে গপু ভাইয়ের বোকা বোকা চাউনি দেখা অপরন্ত সময় যে আমার হাতে ছিল না। অফিসে যাওয়া শুরু হয়েছে আরও 10 মিনিট আগে। রাস্তার জ্যামের কারণে প্রথম দিনে দেরি করলাম আমি। স্কুটি চালানোর সময় স্পষ্ট ফোনের ভাইব্রেট শুনেছি। আমি জানি কার ফোন ছিল, নিশ্চয় অদ্র ভাইয়ার। এছাড়া কে হবে? অবশ্য আবু বা আম্মু হতে পারে। এতক্ষণ হয়তো জেনে ফেলেছে আমার ঘর আছে, আমি নেই। তারপর বাবাকে জানাবে, বাবা রাতে ফিরে আমার আবার বকবে। এতে আমার কোনো আপত্তি নেই, কারণ আমার অফিসে যাওয়া হলেই হয়। আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আজকে নতুনদের আইডি কার্ড দেওয়ার কথা। অফিসের সামনে এসে স্কুটি জোরে ব্রেক কষলাম, তবে বিপদ আমার পিছু ছাড়ল না। কারো গাড়ির সাথে স্কুটি চাকা সজোরে আঘাত লাগলো। আমার স্কুটি ক্ষতি না হলে ওপাশের গাড়ি হেডলাইট ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে গেল নিচে। আমার নেত্র ঘোলা হয়ে গেল রুদ্র রওশনের গাড়ি দেখে। এরে আবার সেই লোক। ড্রাইভার কাকু হন্তদন্ত হয়ে বেরিয়ে এসেছেন, কপাল চাপড়ে বললেন, হাই হাই, এই মেয়ে কী করলে এটা? চোখে দেখো না নাকি? সব সময় কিছু না কিছু গোলমাল পাকাও এই মেয়ে। স্যারের গাড়ি হেডলাইট ভেঙেছ, কত বড় সাহস? দাও, ক্ষতিপূরণ দাও। কাকু এক নাগারে বলে থামলেন, কোমরে হাত দিয়ে জোরে দুবার নিঃশ্বাস ফেলেন। আমি ভুরু কুচকে চেয়েছিলাম। উনি বিরতি নিতে বললেন, আমি কি ইচ্ছে করে করেছি নাকি? আপনি তো রং সাইডে এসে পার্ক করলেন। আপনি দেখে চালাতে পারেন না, আর এমন মেয়ে থেকে ক্ষতিপূরণ চাইছেন? এই শেখায় আপনার মালিক আপনাকে? ড্রাইভার কাকু হা হয়ে কিছু বলবে এর আগে পিছনে দরজা খুলে নেমে এলো সে, মানে রুদ্র রওশন চৌধুরী। আমি ওনাকে দেখতে ঠোক গিললাম। এই লোক আমি যেখানে যাচ্ছি সেখানে কি করে আসে? আমার প্রশ্ন মনে রয়ে গেল। উনি বুটের কটকট শব্দ শেষ করে দাঁড়ালেন। মুখ দেখে মনে হচ্ছে বেজায় চটে আছেন। ওনাকে দেখে আমি স্কুটিটা থেকে নেমে দাঁড়াই। উনি প্রথমে গাড়ি হেলমেটের দিকে তাকালেন, এরপর গরম চোখে চাইলেন ড্রাইভার কাকুর দিকে। ওনার চোখ দেখেই কুকড়ে গেল কাকু। নিজের থেকেই কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, স্যার, আমার কোনো দোষ নেই। এই মেয়েটা হঠাৎ এসে গাড়িতে ধাক্কা দিয়েছে। আমার মুখ হা হয়ে এলো। কত বড় মিথ্যুক রুদ্র রওশন চৌধুরী আমার দিকে ফিরতে দেখে। আমতা আমতা করে বললাম, আমি কিছু করিনি, আপনার ড্রাইভার রং সাইড থেকে এসছে। উনি আমার কথা বিশ্বাস করলেন না। ওনার আর আমার এখন দা কুমড়োর মতো সম্পর্ক, বিশ্বাস করার কথাও নয়। কর্কশ কণ্ঠে বলেন, হোয়াট দ্য হেল? এই আপনার সমস্যা কি? হ্যাঁ,
আমি মিনমিন করে বললাম, আমার আবার কি সমস্যা থাকবে? কোনো সমস্যা নেই। উনি দাঁত চেপে বলেন, নো, একটা না একটা সমস্যা তো আপনার আছেই। যখন পারছেন আমাকে হেনস্থা করতে মুখিয়ে আসছেন। প্রথমে আমার গাড়ি কাদা লাগিয়ে নোংরা করলেন, তারপর আজ আবার হেডলাইট ভাঙলেন। রাস্তায় যা ইচ্ছে তাই বলছেন, ফালতু বক বক করে আমার মাথা খাচ্ছেন। হোয়াট ইজ ইউর স্ট্রোক প্রবলেম? ওনার কথায় আমার গুটিয়ে এলো। আরে আমি বললাম তো আমার কোনো সমস্যা নেই, সব আপনার ড্রাইভারের দোষ। পাশ থেকে ড্রাইভার কাকু বললেন, এই মেয়ে, আমার ঘাড়ের দোষ দিচ্ছ কেন? স্যার, আপনি একদম ওনার কথা শুনবেন না। এই দুদিনে দেখলেনই তো মেয়েটা কী রকম। আমি চোখ বড় করে বললাম, কী রকম মানে কি? কী রকম? আমি রুদ্র রোশন ড্রাইভারকে ধমকে বলেন, এই জাস্ট চুপ করো তুমি। কত বছর গাড়ি চালাচ্ছ, এখনও ঠিকঠাক পার করতে পারো না? কাকু চুপসে গেল। আমার খুশি হওয়ার কথা থাকলো, ওনার মুখটা দেখে মায়া হলো। রুদ্র রোশন এরপর তাকালেন আমার দিকে, দুভুরু নাচিয়ে জেরা করলেন, আর আপনি এখানে কি করছেন? কি কাজ এখানে? আমি স্পষ্ট কণ্ঠে বললাম, সেটা কি আমার আপনাকে বলতে হবে নাকি? আমার ইচ্ছে হয়েছে, আমি আসছি। আপনাকে কৈফিয়ত কেন দেব? উনি চোখ গরম করে বললেন, কথা কম, এই মুহূর্তে এখান থেকে যান। ফালতু লোকেদের জায়গায় অফিসে নেই। এবার আমার সহ্যের সীমা লঙ্ঘিত হলো। বেটা নিজেকে ভাবেটা কি? এমনভাবে বলছে যেন অফিস শুদ্ধ কিনে নিয়েছে। যেতে বললাম। কি বললেন আপনি? আমি ফালতু? আপনার ড্রাইভার ফালতু, আপনার 14 গোষ্ঠী সব ফালতু। দেখুন, আজকে আমার অফিসের প্রথম দিন, তাই ঝগড়া করতে ইচ্ছে করছে না। প্লিজ জানতো এখান থেকে। উনি হয়তো আগে পিছিয়ে কিছু শুনলেন না। শেষ লাইন শুনে অবাক কণ্ঠে প্রশ্ন করলেন, আপনার অফিসের প্রথম দিন মানে? এই অফিসে আপনাকে চাকরি কে দিল? আমি চোখ সরু করে তাকালাম। আচ্ছা, ঝামেলা তো। কে চাকরি দিয়েছে মানে কি? নিজের যোগ্যতায় পেয়েছি। সবাই কি আপনার মতো নাকি? ওয়েট ওয়েট, আমার মতো মানে কি বলতে চান আপনি? ওনার মোটা স্বর। আমি ভীতিক কণ্ঠে বললাম, বলতে চাচ্ছি আপনি চূড়ান্ত পর্যায়ে ঝগড়ুটে, মেয়েদের মতো পায়ে পা লাগিয়ে ঝগড়া করেন। উনি আঙ্গুল উঁচিয়ে দাঁত খিচে বলেন, জাস্ট শ্যাট আপ। আপনি আমাকে চেনেন না। আপনার ভাগ্য ভালো আমি মেয়ে, তাই জন্য আপনাকে আমি বারবার ছেড়ে দিচ্ছি। না হলে? উনি আমার দিকে এক কদম এগোতেই আমি ছিটকে পিছিয়ে গেলাম। তুতলে বললাম, আপনি আমায় ভয় দেখাচ্ছেন। আমি আপনাকে ভয় পাচ্ছি না, বুঝেছেন? উনি ভুরু নাচিয়ে বলল, তাই নাকি? গ্রেট। তাহলে তো পরীক্ষা করে দেখতে হচ্ছে। উনি এক পা এগোতেই আমি তড়িৎ গতিতে কয়েক পা দূরে সরে গেলাম। হাত উঁচু করে বললাম, না থাক, আপনার পরীক্ষা করা দরকার নেই। আর আমার সাহসের পরীক্ষা আমি আপনাকে দেবই বা কেন? কোন হরিদাস পাল রে আপনি? উনি কটমটো চেহারা তাকালেন। আমি ফাঁকা ঢোক গেলাম। এদিকে অফিসে লেট হচ্ছে। আমার এই মহা যন্ত্রণার ইতি টানবে কখন? ভাবলাম আর কথা বাড়াবো না। পিছু করে হাঁটা দিতে উনি ডেকে উঠলেন, হে ইউ, আপনি ওদিকে কোথায় যাচ্ছেন? ওখানে যে কেউ ঢুকতে পারে না। আমার তীব্র মেজাজ খারাপ হলো। ক্ষেপে বললাম, আপনি বড্ড বেশি কথা বলেন। অফিসের বস কি আপনার মতো না কিছু নাকি? তাছাড়া আমি এখানে চাকরি করি, বুঝেছেন? আর এটা আমার আত্মীয়ের অফিস। এই অফিসে মালিক আমার আপুর একমাত্র ভাসুর। বুঝুন তাহলে কত বড় মাপের মানুষ আমি। উনি তাজ্জব বনে বললেন, হোয়াট? কিসের ভাসুর? কি আবোল তাবোল বকছেন? আবোল তাবোল বকবো কেন? যা সত্যি তাই বলছি। আর আমি আপনাকে এত কথা বলছি বা কেন? দেখুন, আমার সময় নষ্ট করবেন না। বাই দ্য ওয়ে, আপনি এখানে কি করছেন? কি মতলব এসেছেন এখানে? ওনাকে কিছু বলতে না দিয়ে আবার বললাম, ও বুঝেছি, আপনি বসের কাছে সুপারিশ চাইতে এসেছেন। আপনার কাপড় ব্যবসার জন্য হয়ে যাবে, সমস্যা নেই। আমি আপনার জন্য বলে দেব না হয়। আপনি আমার সাথে খ্যাত খ্যাত করলে আমি কিন্তু ভালো মানুষ। আগেই বলেছি, আমার দয়ার শরীর। উনি চোয়াল শক্ত করে হাঁ করতে আমি আগের মতো থামিয়ে দিয়ে বললাম, আহা, আমি জানি আপনি কি বলবেন। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, তাই তো? ঠিক আছে, ঠিক আছে, আমি আপনাকে ক্ষমা করেছি। এত
টেনসড হওয়ার কিছু নেই। ড্রাইভার কাকু আমার দিকে গোল চোখে চেয়ে আছেন। ওনার মুখ দেখে মনে হচ্ছে আমি মস্ত বড় ব্লান্ট করে ফেললাম। আমলে নেই। আমি হাসি মুখে রুদ্র রওশনের দিকে ফিরতেই দেখলাম ওনার বাদামি চোখ দুটো রক্তিম। একটু ঘাবড়ালো কপাল কুঁচকে বললাম, এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান, যেহেতু অফিসের সামনে ভিড় বাড়াবেন না। বস রেগে গেলে কিন্তু আমার হাতে তখন কিচ্ছু থাকবে না বলে দিলাম। আমার কথা শেষ না হতে উনি গলা ফাটিয়ে হুঙ্কার ছাড়ল, শাট আপ। আমি কেঁপে উঠলাম, সাথে ড্রাইভার কাকু। অমনকি ওনার চিৎকার তোপে আমার দাঁড় করানো স্কুটি মাটিতে লুটে পড়ল। আমার কান ঝিম ধরে ছিল খানিকক্ষণ। ওনার দিকে চেয়ে দেখলাম উনি ক্ষুব্ধ বাঘের মতো তাকিয়ে আছে, চোখ দিয়ে আমায় ভস্ম করে দেওয়ার আপ্রাণ চেষ্টা প্রকাশ করছেন। আমি মনে হয় একটু বেশি বলে দিয়েছি, কিন্তু কি করব, এই লোক আমাকে এত অপমান করে, এত ভাব দেখায় যে আমি সুযোগ পেলেই ওখানে হেনস্থা করতে চাই। কিন্তু এখন আমাকে পালাতে হবে। এই চোখের সামনে থাকা যাবে না, কিছুতেই না। না হলে ঝলসে যাব আমি। পুড়ে ছাই হওয়ার ভয় আমি ভৌ দৌড় দিয়ে অফিসে ঢুকে গেলাম। পিছনে উনি দাঁড়িয়েছিলেন কিনা আমি জানি না। আমি বেঁচে গেছি এই ডের। অফিসে ঢুকতে দেখলাম তোহা দাঁড়িয়ে আছে, পাশে কেউ একটা। দুজনে আলাপ জুড়ে বেশ। আমি মুখ ফুলিয়ে শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করলাম। একটু বাদে তোহার চোখ পড়ল আমার দিকে। যত এগিয়ে এলো ও খুশি খুশি কণ্ঠে বলল, হাই সেজুতি, তার মানে তুমি সিলেক্ট হয়েছ? দেখলে আমি বলেছিলাম না? আমি মৃদু হাসলাম। পাশের ছেলেটির দিকে একবার তাকিয়ে আবার তোহার দিকে ফিরলাম। বললাম, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন, তাও আবার অফিসের আওয়ারে? অফিস এখনো শুরু হয়নি। আমাদের মাত্র আইডি কার্ড দিল, তাছাড়া বসও আসেনি। আইডি কার্ড কোন রুমে দিচ্ছে? অফিসারের রুমে। ওকে, আমি গিয়ে নিয়ে আসছি। আমি ছুটতে নিতেই তোহা আমার হাত টেনে ধরে আটকালো। বলো, আরে যাবে তো, তাড়াহুড়ো নেই, আগে তোমাদের আলাপ তো করাই। তোহা ছেলেটিকে দেখিয়ে বলো, এ হলো অনিল, ফিয়ান্সে। আর অনিল ও সেজতি পড়শি আলাপ হলো, আমাদের কলিগ। ছেলেটি হেসে আমার দিকে হাত বাড়ালো। আমিও সামান্য হেসে হাত মেলালাম ঠিকই, তবে সেটা বিদ্যুৎ বেগে ছাড়িয়েও আনলাম। অবাক হয়ে বললাম, কলিগ মানে? উনি এখানে চাকরি নিয়েছে? তোহা নিরুদ্বেগ কণ্ঠে বলল, হ্যাঁ, আমরা দুজনে। আমি এবার হেসে ফেললাম। উচ্ছ্বসিত কণ্ঠে বললাম, বাহ, কজনের ভাগ্য হয় এমন, কাজও করবে সাথে চুটিয়ে প্রেমও। এরা দুজন লজ্জা পেল হয়তো। একে অন্যের দিকে তাকিয়ে লাজুক হাসলো। আমি হাত ঘড়ি দেখলাম, আমার আর দাঁড়ানো ঠিক হবে না। ব্যস্ততা দেখে বললাম, আচ্ছা আমি গিয়ে নিয়ে আসি কার্ড, তোমরা থাকো। অব্র ভাইয়ার কেবিনে নক করতে ওপাশ থেকে উত্তর এলো ভিতরে যাওয়ার। আমি ঢুকলাম। ভাইয়া সুগভীর মনোযোগে ফাইলপত্র ঘাটছে। আমি গুটিসুটি পায়ে সামনে গিয়ে দাঁড়ালাম। উনি তখনও তাকায়নি। আমি আস্তে করে বললাম, ভাইয়া। অব্র ভাইয়া এবার মুখ তুলে আমাকে দেখলেন, আবার ফাইলে চোখ দিয়ে বললেন, কটা বাজে সে যদি? 10টা বেজে 20 মিনিট। তোমাকে কখন আসতে বলেছিলাম? আমি ঠোঁট উল্টে বললাম, আমার দোষ নেই, রাস্তায় এত জ্যাম, তারপর ওই বচ্চাদ। ভাইয়া তাকাতে আমি চুপ হয়ে যাই। ভাইয়া ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, অফিস হওয়ার শুরু হয়েছে, আরও 20 মিনিট আগে যাও। সেটা কোনো ভুল ধরছি না, কারণ আমি জানি তোমাদের বাড়ির রাস্তাঘাট জ্যাম থাকে অনেক। কিন্তু কার্ড নিতে এখন এলে কেন? তোমার নাম লিস্টে প্রথমে ছিল। প্রথমজন প্রথম দিনই অনুপস্থিত। একটা সুখ্যাতিপ্রাপ্ত অফিসে এসব হয় না। ভাইয়া থমথমে কথায় জবাবে আমি নর্মকণ্ঠে বললাম, এটা লাস্ট, আর হবে না। যেহেতু তোমাকে রিক্রুটমেন্ট আমি করেছি, সেহেতু আমার সম্মানটা তোমার হাতে। এই যে তোমার কার্ড, দেখে নাও সব ঠিকঠাক আসছে কি না। আমি আইডি কার্ডের কোনো মতে চোখ বুলিয়ে নিলাম। ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ সব ঠিক আছে। উত্তরে ভাইয়া বলো, সকালে নাস্তা করে আসনি শুনলাম। আমি অবাক হলাম। আপু ওনাকে এটাও জানিয়েছে। ভাইয়ার চোখে ইশারায় আমাকে বসতে বললেন। আমি বসতেই টেলিফোন তুলে কাউকে ফোন করলেন আর বললেন নাস্তা পাঠাতে। আমার বারণ শুনলেন না। অবশ্য বারণ আমিও ওপর করেছিলাম, কারণ খেতে আমি চাই। রাতে বাবার সাথে রাগ না করে খেয়ে ঘুমিয়েছি, সকালেও খাইনি। খিদেতে আমার পেট চৌচো করছে।
হঠাৎ ভাইয়া বললেন, সেই দিন কি বলেছি মনে আছে? আমি বোকা বোকা কণ্ঠে বললাম, কি বলেছিলেন? ভাইয়া মুখটা সিরিয়াস করে বলেন, অফিসের সময় নো ভাইয়া, নো তুমি। আমি মাথা নেড়ে হ্যাঁ জানালাম। ভাইয়া এবার হাসলেন, বলেন, আচ্ছা কেমন হতো বলো তো যদি তোমার জায়গায় আরিশা জব করতে আসতো? আমি তো ওকে কাজের বাহানায় এখানে বসিয়ে রাখতাম, ভালোই হতো। আমি হেসে বললাম, আশায় বাঁচে চাষা, আশা রাখুন একদিন ঠিক হবে। ভাইয়া দীর্ঘশ্বাস ফেলে বলো, যার জব করার নাকি সব থেকে অপছন্দ, অথচ LLB পড়লো কেন কে জানে, ঘরে বসে ওকালতি করে আসামি বাঁচাবে হয়তো। আমি শব্দ করে হেসে উঠতে ভাইয়া বেদিব্যস্ত হয়ে ঠোঁটে আঙুল দিয়ে চুপ করতে বলেন। আমি চুপ হয়ে হলাম ঠিক, তবে হাসি এখনও পাচ্ছে। এটা আপুকে বললে আজও তেলে বেগুনে জ্বলে যাবে ও, আর তার ফলস্বরূপ ফসকা ফেলবে অব্র ভাইয়ার গায়ে। আমি হব দর্শক, মজা নিব, বেশ হবে। অব্র ভাইয়া কেবিন থেকে বের হয়ে গিয়ে বসলো ডেস্কে। আহ কি এক শান্তি, এটা আমার ডেস্ক, একদম নিজের। এই অনুভূতি যে ঠিক কি বলে বোঝানো যাবে না। পাশ থেকে তোহা আমাকে ডাকলো, ওর দিকে তাকাতেই দেখলাম ও ইশারায় কিছু একটা বলছে। আমি না বুঝে বললাম, বুঝতে পারছি না। জোরে বলো। ও রোলিং চেয়ার সমেত এগিয়ে এলো, চাপা স্বরে বলো, বসকে দেখেছো? আমি ওদিক তাকিয়ে বললাম, কই না তো, কোথায়? তোহা কপাল চাপড়ে বলো, আরে উনি কি এখানে থাকবেন নাকি? উনি তো ওনার ক্যাবিনে একটু আগে আমাদের সামনে দিয়ে গেলেন। উফ, সে যদি কি বলো, পুরো মাখমের মতো চেহারা, দেখলে মনে হবে গরম করে খেয়ে ফেলি। আমি হা হয়ে বললাম, এই তোমার না ফিয়ান্সি আছে? তো কি হয়েছে? বসের ওপর ক্রাশ খাওয়া অনেক পুরনো ট্রেন্ড, বুঝেছ? এতে কোনো অন্যায় নেই। সে যদি তুমি ওনাকে দেখলে বুঝবে টিভিতে কি সামনে থেকে আরও জোস, আরও সুন্দর উনি। আচ্ছা তুমি ওনাকে কখনো টিভিতেও দেখোনি? আমি টিভি দেখি না। দিনের বেলায় ভার্সিটি, টিউশন এগুলো পার হতো, আর রাতের বেলায় আম্মু সিরিয়াল দেখা এতই মশগুল থাকতেন যে ওনাকে সেখানে থেকে ওঠাও দুষ্কর। তোহা মৃদু হেসে বলো, আমার তো মা নেই, তাই এইসব ফেস করিনি। তোহা মুখ কালো হয়ে এলো। কি হয়েছে তোমার মায়ের? তোহা ভারী নিঃশ্বাস ফেলে বলো, জানি না, 5 বছর অবধি এতিমখানায় মানুষ হয়েছি। তারপর একজন লোক আমাকে দত্তক নিয়ে নেয়, যাকে আমি বাবা বলে ডাকি। এখন বাড়িতে শুধু উনি আর আমি। বাবা ব্যস্ত থাকেন, বাসায় আমি একা, তাই সময় কাটাতে চাকরি নেওয়া বলতে পারো। বাবা আর অনিলে আমার দুনিয়া, এমনিতে আমার কোনো বন্ধু নেই। আমি তোহার হাত মুঠোতে ধরে বললাম, কেন, আমি বুঝি কেউ না? বন্ধু ভাবো না আমাকে? তোহা অবাক হয়ে তাকে হেসে ফেলো, চোখ বুজে বোঝালো, হ্যাঁ ভাবি। পরের মুহূর্তে আবার উচ্ছ্বাস নিয়ে বলল, এই সে যদি, চলো না আমার বসের কেবিনে উকি দেই। আমি বিস্মিত নিয়ে বললাম, কেন? ওনাকে দেখবো আমি, আবার দেখবো। আমি মুখ কুচকে বললাম, তোমার হবু জামাইকে জানিয়ে দেয়। তোহা তোহা গোল চোখে চেয়ে বলল, এই না না, তাহলে এসব বাদ দিয়ে কাজ করো। কী কাজ করব? আমাদের তো আপাতত 1 ঘন্টা কোনো কাজ নেই। অপ্র স্যার বলেছে 11টার দিক মিটিং করে উনি নিজে বোঝাবেন আমাদের কি কি করতে হবে। আমি ছোট করে বললাম, ও তাহলে আর কি, বসে থাকি? তোহা উৎফুল্ল কণ্ঠে বলল, এই চলো চোর পুলিশ খেলি। কিন্তু তুমি আমি অনিল মিলে তো 3 জন, আরও 1 জন লাগবে। আমি ওর মাথায় চাটি মেরে বললাম, অফিসে চোর পুলিশ খেলে প্রথম দিনই বাড়ি রেখে আসবে আমাদের। কাজ নেই, বসে থাকো, তাও উল্টাপাল্টা কিছু করতে যেও না। এত বড় কোম্পানি চাকরি সবাই পায় না। আমার কথা শেষ না হতেই কেউ একজন ডেকে উঠল আমায়। পাশ ফিরে খানিক রঙের শার্ট প্যান্ট সাথে মাথায় টুপি পরা এক লোককে দেখে আন্দাজ করলাম উনি অফিসের পিয়ন। নিশ্চিত হতে শুধালাম, জি আমাকে বলছেন? উনি বললেন, আপনি নুসরাত সুলতানা সেজুতি না? জি কেন? আপনাকে বস ডাকছে এক্ষুনি। আমি একটু ভেবে বললাম, কে? অব্র স্যার? উনি চটপটে কণ্ঠে বলেন, না স্যার নয়, বস ডাকছেন, অফিসের মালিক। আমি বিস্ময় বিমূঢ় হয়ে তোহার দিকে তাকালাম। তোহার চোখে বেরিয়ে আসার উপক্রম। পিয়ন তাড়া দিয়ে বললেন, ম্যাডাম তাড়াতাড়ি যান, বস দেরি করা পছন্দ করে না। আমি সন্দিহান কণ্ঠে বললাম, বস আমাকে কেন ডাকবেন? আপনার হয়তো ভুল হচ্ছে।
পাশ থেকে তোহা বলল, কিন্তু নয়তো তোমারই ভুল কি করে হবে? তাও ঠিক। পিয়ন লোকটি আবার তাড়া দিলেন আমায়। আমি এবার উঠে দাঁড়ালাম। এক ঝাঁক চিন্তা তখন বাসা বেঁধেছে মনে। আমি তো শুনেছিলাম আমাদের পদস্থ কোনো কর্মচারী বসের আশেপাশে ঘেঁষতে পারে না। সিনেমার হিরো হিরোইনদের মতো বস নামক পদার্থকেও দূর থেকে দেখতে হয়। তাহলে প্রথম দিনই তোমার এত সৌভাগ্য কী করে হলো? অভ্র ভাইয়ের জন্য আমি ওনার গার্লফ্রেন্ডের বোন বলে আলাপ করতে ডাকছে কি? হতেও পারে। গিয়ে দেখি কোন চমক অপেক্ষা করছে আমার জন্য। দরজা হাত দিয়ে ঠেলতে যাব, এর আগে দরজা তরতর করে খুলে গেল। আমার অবাক লাগলো, এই দরজা আপনা আপনি কী করে খুললো? আমি তো জানতাম একমাত্র ভূত এলে দরজা হা করে খুলে যায়, কিন্তু আমি তো ভূত নই। তাহলে? আমার হঠাৎ মনে পড়লো আমি বসের কেবিনের সামনে দাঁড়িয়ে আছি। দরজা জানালা নিয়ে পরে ভাবো না হয়, আগে তো অফিস দ্য মোস্ট টকেটিভ হ্যান্ডসাম বসকে দেখে চোখের জ্বালা মেটাই। আমি হুড়মুড় করে ঢুকলাম। ভিতরে ঢুকতেই আমার মুখটা দরজার মতো হা হয়ে এলো। কত বড় কেবিন, কি সুন্দর! আমি চারপাশ তাকাচ্ছি। এই রে, এই কেমন জায়গা! বাইরে থেকে তো কিছু দেখা যাচ্ছিল না, অথচ ভিতর থেকে বাইরে সবটা দেখা যাচ্ছে। কে কি করছে, কথা বলছে, আমাদের ডেস্কে পড়েছে একদম সামনে। এই তো তোহা অনিলের সাথে বকবক করছে। তার মানে এতক্ষণ যে আমরা খেজুরের আলাপ করেছিলাম সেটা বস দেখতে পেয়েছে। আমার কি এজন্যই ডাকলো? কিন্তু আমি তো কিছুই করিনি। আমি বসের দিকে তাকালাম। বস চেয়ার দিয়ে উল্টে ঘুরে আছে, মাঝের মধ্যে চেয়ার সমেত দুলছেও। আমি উকি ঝুঁকি মেরে ওনার মুখ দেখার চেষ্টা করলাম কিছুক্ষণ, ব্যর্থ হয়ে আবার তটস্থ হয়ে দাঁড়ালাম। হঠাৎ উনি গম্ভীর কণ্ঠে বলেন, মিস সেজুতি, অফিসে কিছু ম্যানার্স আছে, আপনার জানা নেই? আমার কপালে ভাঁজ পড়ল। এই কণ্ঠেশ্বর আমার খুব চেনা, কোথায় যেন শুনছি, কোথায় শুনছি। আমার ভাবনার ফাঁকে উনি উঁচু স্বরে বললেন, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করেছি, উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করছেন না? আমি ঈশা কেঁপে উঠলাম। হ্যাঁ, মানে বলুন। উনি বললেন, বলুন মানে? আপনি ক্যাবিনে আসার আগে আমার পারমিশন নিয়ে এসেছেন? আমি চোখ দুটো বড় বড় করে ফেললাম। এই রে, সত্যিই তো অনুমতি নেয়নি। ঠোঁট উল্টে বললাম, সরি স্যার, আর হবে না। উনি ক্রোধ নিয়ে বললেন, চান্সই নেই, যান বাইরে যান, পারমিশন তারপর ঢুকবেন। আমি বিস্মিত। কি করাস বস, অফিসের প্রথম দিনই কেমন মেজাজ দেখাচ্ছে? কিন্তু ভুল তো আমারই। গাল ফুলিয়ে বললাম, যাচ্ছি। আমি বাইরে গিয়ে দাঁড়ালাম, গলা ঝুঁকিয়ে বললাম, মে আই কাম ইন? উনি উত্তর হিসাবে একটা আঙ্গুল ইশারা করে আমার ভিতরে আসতে বললেন। আমার আগে রিরি করে উঠল শরীর। প্রকাশ করার উপায় তো নেই। গিয়ে আবার আগের জায়গায় দাঁড়ালাম। উনি হঠাৎ চেয়ার দুপাশে দুলিয়ে বলেন, তা এত অফিসে থাকতে এখানে কেন? আমি চট করে বললাম, এই অফিসে আমার বলতে গিয়েও থেমে গেলাম। অমনি উনি বললেন, আপনাকে কেন ডেকেছি জানেন? আমি দুদিকে মাথা নেড়ে বললাম, কেন ডেকেছেন? উনি কেমন খ্যাপাটে কণ্ঠে বলল, আমার মুখের ওপর প্রশ্ন করবেন না, যেটা বলবো শুনবেন, উত্তর দেবেন, দ্যাটস ইট। আমি ভেঙচি কাটলাম, কি হুকুম? প্রশ্ন করা যাবে না? সেই দিনের লোক দুটো তাহলে ঠিকই বলেছিল। এই লোক আস্ত ভাবওয়ালা। কিন্তু উত্তরে নর্মকণ্ঠে বললাম, ওকে স্যার। উনি বলেন, আমি আপনার জন্য সারপ্রাইজ রেখেছি মিস সেজুতি। দেখে আপনার হজম নাও হতে পারে, কিংবা পড়ে যেতে পারেন মাথা ঘুরে। আমি একটু অবাক হই। একদিনই বস আমার মতো এমপ্লয়ের নাম জানে? আরে বাহ, আমি তো সেলিব্রিটি হয়ে যাচ্ছি। তবে সন্তোষ নিয়ে ভাবলাম, একজন কর্মচারী যেন বস কিনা চমক রাখে। হাউ কিউট। আচমকা উনি ঘুরে গেলেন। নিচের দিক থেকে চোখ তুলে তাকাতেই মাইক্রোমিটার বেগে একটা অ্যাটাক হলো আমার। এই আমি কাকে দেখছি? চোখ দুটো কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইলো। চোখ কষলে আবার তাকালাম। ও মা গো, বাবা গো, এটা তো রুদ্র রওশন চৌধুরী। উনি এখানে কি করছেন? তার মানে উনি আমার বস, এই অফিসের মালিক। আমার দেখা সত্যি হলো কি না জানি না, তবে ওনার কথাটা সত্যি ফলল। এই চমক আমার হজম হয়নি। সত্যি সত্যি চমকের ভার নিতে না পেরে মাথা ঘুরে মেঝেতে পড়লাম। আমি পড়ার আগে ব্যথা পেয়েছি, সেটা টের পেলাম স্পষ্ট।
তারপর সব অন্ধকার। হয়তো বজ্জাত বেটা আমাকে ফেলে রাখছে এভাবেই। আমাকে ওঠালে যে ময়লা হয়ে যাবে ওনার। সোনায় বাঁধানো শরীরখানা,